আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ মূলত কথা বলবো তোমাদের বোর্ড থেকে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এসএসসি 2021 ব্যাচের জন্য যে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং তোমাদের ভিতরে যত ধরনের কনফিউশন কোশ্চেন আছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমরা জানো যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে এর উপর ভিত্তি করেই তোমাদের এইচএসসির মান দেওয়া হবে, অর্থাৎ এইচএসসির যে নম্বরপত্রে তোমাদের এই নাম্বারটা কিন্তু যোগ হবে। সেই ক্ষেত্রে তোমরা যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাও তখন কিন্তু এই নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, এবং যেটা তোমার জিপিএর জন্য আরও হেল্পফুল হবে। এখন তোমরা যদি সঠিক ওয়েতে যদি তোমরা অ্যাসাইনমেন্টটা করতে না পারো তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সাথে আছি আমি তোমাদের সঙ্গে মারুফ হাসান মিলু, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আর কথা হবে, তবে এখন পর্যন্ত যারা আমার লাইভে অংশগ্রহণ করেছো সবাই নিজ নিজ টাইম লাইনে লাইভটি শেয়ার করে রাখো, এবং তোমাদের ফ্রেন্ডদের বেশি বেশি করে মেনশন করে রাখো। এবং আমার সাউন্ড এবং বোর্ড যদি ক্লিয়ার দেখা যায় তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছো সে বিষয়টা জানাতে কেউ ভুলবা না। আমরা একটু পরে আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আর একটু সময় চেয়ে নিচ্ছি যাতে আমাদের সবাই অংশগ্রহণ করতে পারো, যেহেতু এই গ্রুপে আমার ফার্স্ট লাইভ ক্লাস বলা যেতে পারে। আমরা জানি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়া আমরা কখনো লাইভ করি না। আর আশা করি যে আমরা আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে যত ধরনের কোশ্চেন আছে, যত ধরনের কনফিউশন আছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখন পর্যন্ত আমার সঙ্গে জয়েন হয়েছো তারা যে কাজটা করবা সে কাজটা হচ্ছে তোমরা আর এই লাইভ ভিডিওটা নিজ টাইম লাইনে শেয়ার করে রাখবা, এবং আরেকটা কাজ করবা সেটা হচ্ছে তোমাদের পরিচিত যে ফ্রেন্ড আছে যারা অ্যাসাইনমেন্ট করতে পারছে না কিংবা যারা করতে আগ্রহী তাদেরকে একটু অনুগ্রহ করে মেনশন করে জানিয়ে দাও যে তারা যেন জানতে পারে কি প্রসেসে বা কি ওয়েতে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। আমাদের একটু সময় দিয়ে সহযোগিতা করো। রাবেয়া হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবার খবর কি? সৌরভ খান বলেছেন, সবাই একটু কমেন্ট করি আমরা। মুক্তামণি বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। সবাই একটু কমেন্ট করো কষ্ট করে, আর টাইম লাইনে শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা অংশগ্রহণ করতে পারে, এবং বেশি বেশি করে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো। এখানে মেনশন করতে তোমাদের কোনো সমস্যা হবে না। সো এই কাজটা করো তোমরা যাতে অন্যরা তোমাদের দ্বারা উপকৃত হয়। আর তোমরা জানো যে আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষার আগের যে রেজাল্টটা দরকার সেই রেজাল্টটা ভালো করার জন্য কি প্রসেসটা দরকার এবং অ্যাসাইনমেন্টটা বেটার করার ওয়েগুলো কি, সেগুলো আমি আজকে তোমাদের হাতে নাতে এখানে জানিয়ে দেব। এজন্য তোমরা দ্রুত অংশগ্রহণ যারা করেছো তারা একটু শেয়ার করে নাও, আর যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করে নাই তাদেরকে একটু মেনশন করে দাও যাতে তারাও আজকের ক্লাসে সব কিছু বিষয় জানতে পারে, কারণ এই ধরনের লাইভ হয়তো বা তোমরা খুব কমই পাবা। আর এই লাইভটি যাতে হারিয়ে না যায় সেজন্য তোমরা যেটা করবা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেক অনেক জন অংশগ্রহণ করেছে আমাদের সঙ্গে। আশা করি আরও অংশগ্রহণ করবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর এখন আমরা চলে যাব মূলত অ্যাসাইনমেন্ট বিষয়টা নিয়ে একটু শর্টকাট আলোচনা করার জন্য। আসলে অ্যাসাইনমেন্টটা কেন এবং অ্যাসাইনমেন্টটা কি বা কি উদ্দেশ্যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেয়া হয়েছে। আমি প্রথম আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি। অর্থাৎ কোনো একটা কোশ্চেন তোমার হাতে ধরিয়ে দিয়ে সেটা যদি গুছিয়ে উপস্থাপন করা হয় এবং সেটা যদি স্যারদের মাধ্যমে কিংবা কারো মাধ্যমে, অর্থাৎ কোনো এক্সামিনার যে থাকে তার মাধ্যমে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, এটাই এক ধরনের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তোমার পরীক্ষায় আমরা অংশগ্রহণ করার সময় কি করি, ওখানে কোশ্চেন নিয়ে রাখি,
কোশ্চেন নিয়ে ওখানে কিন্তু স্যার গার্ড থাকে এবং ওনারা কিন্তু আমাদের গার্ড দিয়ে পরীক্ষাগুলো নেয়। এটা হচ্ছে পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে এটা। আর আমরা অ্যাসাইনমেন্ট যখন করতে যাব তখন কিন্তু আমাদের ছাড় থাকবে না কিংবা অন্য কোনো ব্যারিয়ার্স থাকবে না। আমরা পরীক্ষা যখন অংশগ্রহণ করতে যাই তখন কিন্তু আমরা ইচ্ছে করলেই কেউ বই খুলে পড়তে পারবো না কিংবা কেউ বই খুলে লিখতে পারবো না বা কোনো নোট বই দেখে কিন্তু লিখতে পারবো না। কিন্তু অ্যাসাইনমেন্ট জিনিসটাতে তোমরা ইচ্ছে করলে যে কোনো সোর্স থেকে, যে কোনো বই থেকে, যে কোনো নোট থেকে, কোনো ভাইয়ের হেল্প, কোনো আপুর হেল্প কিংবা কোনো টিচারের হেল্প নিয়েও কিন্তু লিখতে পারবা। এই জায়গায় অ্যাসাইনমেন্ট এবং এক্সামের মধ্যে বেসিক পার্থক্য। আরেকটা বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট কেন দেওয়া হয়েছে তোমাদের, এটা তোমাদের বুঝতে হবে যে করোনার মহামারীর কিন্তু দিন দিন এর প্রভাবটা বেড়েই চলেছে। কবে নাগাদ এই করোনা ভালো হবে সেইটা কিন্তু আমরা কেউ জানি না এবং স্বয়ং শিক্ষামন্ত্রীও কিন্তু জানে না। যার জন্য তোমাদের লং একটা প্রসেসিংয়ের মাধ্যমে ওনারা কিন্তু পরীক্ষা অর্থাৎ এইচএসসির যে পরীক্ষা সেটা কিন্তু পিছিয়ে দিচ্ছে দিনের পর দিন। এর পরবর্তীতে যা সমস্যার মধ্যে ফেস করতে হতে পারে এবং অনেক সমস্যা হয়তো বা হতে পারে, যার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করবে। তোমরা কেউ অবহেলা করবে না এই অ্যাসাইনমেন্টগুলোকে, কারণ এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই কিন্তু তোমাকে তোমার পরবর্তীতে রেজাল্ট প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু অনেকে প্রত্যাশা করছে। তবে এর সম্ভাবনাটা কিন্তু 99%। যেহেতু গত বছর এইচএসসি পরীক্ষা হয়নি, সো এবছর এইচএসসি পরীক্ষা না হওয়ারই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে অটো পাসের জন্য তোমরা হয়তো বা সুযোগটা পেতে পারো। এই জন্য তোমাদের যে কাজটা করতে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাই অ্যাসাইনমেন্ট নিয়ে আমি কি করব বা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আমার কি হবে। এই কোশ্চেনের একটাই উত্তর হচ্ছে যে তুমি পরীক্ষায় যে নাম্বারগুলো পাইতা সেই পরীক্ষার নাম্বারগুলো কালেক্ট করার জন্য তোমাকে যেটা করতে হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে সেই নাম্বারটা স্যারদের কাছ থেকে কালেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে তোমার যে সাবজেক্টের যে স্যার রয়েছেন ওই স্যার কিন্তু সেই খাতাটা বোর্ডে পাঠিয়ে দেবে কিংবা উনি নিজেও মূল্যায়ন করে মার্কসটা পাঠিয়ে দেবে। সো এগুলোকে অবহেলা করতে নেই। তোমরা যদি এই অ্যাসাইনমেন্টকে অবহেলা করো দেখা যাবে যে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার আগে অর্থাৎ জিপিএর জন্য যে মার্কস দরকার থাকে বা জিপিএ ভালো করার জন্য যে মার্কস লাগে সেগুলোতে কিন্তু সমস্যা হবে। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবা, যাতে ওই সমস্যাগুলোর মধ্যে তোমরা না পড়ো বা ওই প্রবলেমগুলো তোমরা ফেস না করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি একটু কমেন্ট দেখবো যে আসলে তোমরা কি কি বিষয়ে আজকে আমার কাছে জানতে চাও এবং তোমাদের ভিতরে যে কোশ্চেনগুলো আছে সবাই একটু কমেন্ট করে দ্রুত কোশ্চেনগুলো করো। হুম। আর বেশি বেশি করে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মেনশন করে দাও যাতে তোমার দ্বারা তারাও উপকৃত হয়। কারণ তোমরা জানো যে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি সে বিষয়টা কিন্তু খারাপ দেখায় না। সো এই সুযোগটা মিস করো না। তোমরা সবাই একটু তোমাদের যারা একদম ফ্রেন্ড আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটা আমাদের জন্য, সো সবাই একটু ক্লাসটা একসঙ্গে করি। ঠিক আছে? আর যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু বলে দিচ্ছি ধীরে ধীরে। তোমরা অ্যাসাইনমেন্ট এবং এক্সামের মধ্যে পার্থক্যটা বুঝলা এবং কেন এই অ্যাসাইনমেন্টের আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয় এটাই কিন্তু জানতে পারলা। এখন তোমাদের আমি আরেকবার বলি যে যারা এখন পর্যন্ত আমার লাইভ ভিডিওটি শেয়ার করোনি বা ক্লাসটি শেয়ার করোনি তারা অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করো। কারণ লাইভ শেষে হয়তো বা ভিডিওটা তোমরা নাও পেতে পারো বা রেকর্ডেড নাও থাকতে পারে। এর জন্য আমি বলছি তোমরা শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে তুমি যে কোনো সময় ইজিলি ভিডিওটা দেখে নিতে পারো। আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের মূল আলোচনায়। তার আগে আমি দেখব যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে কৌতূহল এবং যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি একটু জানার চেষ্টা করব। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে অনেকে অংশগ্রহণ করেছে, মাত্র 19 জন শেয়ার করেছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আর লাইভটাকে অবহেলা করতে নেই, কারণ এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট কিছু টিপস পাবা যেগুলো তোমার পরবর্তীতে অ্যাসাইনমেন্ট করতে ইজি লাগবে। কখনো তোমাকে আর কারো হেল্প চাইতে হবে না, তুমি নিজে নিজে হাজারটা অ্যাসাইনমেন্ট করতে পারবা। সো এই জায়গা থেকে আমি বারবার বলছি সবাই টাইম লাইনে শেয়ার করে রাখো। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে। হ্যাঁ, আমি
রঙিন কালির কলম ব্যবহার করা যাবে কিনা, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আমাকে একটু সহযোগিতা করো শেয়ার করে, এবং বন্ধুদের বেশি বেশি করে মেনশন করে সহযোগিতা করো। আমি সব বিষয় নিয়েই তোমাদের একের পর এক আলোচনা করব। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, কেউ বিরক্ত হয়েও না, কারণ অনেকেই এখন পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে আমরা একটু সুযোগ করে দিই যাতে তারাও আমাদের দ্বারা উপকৃত হয়, যেহেতু আমরা বারবার এই লাইভ ক্লাসগুলো নিতে পারবো না। সো এই জায়গা থেকে তাদেরকে হেল্প করাটাও কিন্তু আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব। সবাই একটু মেনশন করি বন্ধুদের, কেউ বিরক্ত হবে না, শেষ পর্যন্ত একটু সাথে থাকার চেষ্টা করবা, ইনশাল্লাহ ভালো কিছু টিপস পাবা তোমরা, অনেক উপকার হবে। আমি তুমি বলে মেনশন করছি, কেউ মাইন্ড করবে না, কারণ আমি জানি যে আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথে মোস্ট জুনিয়র হবে, এই জন্য আমি কিন্তু তোমাদের তুমি বলে সম্বোধন করছি। সো এটা কেউ মাইন্ড করবে না। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আর একটু, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা চাই আরো যুক্ত হোক। আর যারা এখন পর্যন্ত শেয়ার করোনি তারা একটু শেয়ার করে একটু জানায় দাও। সবাই একটু শেয়ার করে জানায় দিই আমরা। ভেরি ভেরি থ্যাঙ্কস, এবং সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তোমরা যদি আজকে লাইভে অংশগ্রহণ করতে তাহলে হয়তো বা আমাদের এরকম ক্লাসগুলো আমরা নিতে পারতাম না। এর জন্য আমি তোমাদেরকেই প্রথমে রেসপেক্ট জানাচ্ছি, এবং পাশাপাশি আমরা যে ভর্তি পরীক্ষার বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে আমি তোমাদেরকে একটু টাচ করার চেষ্টা করব, যাতে তোমরা পরবর্তীতে যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাবা, যাতে তোমাদের জন্য পূর্বে একটা অভিজ্ঞতা এবং ভালো একটা হেল্প করে। সো সেই সুযোগটা তোমরা কেউ মিস করবা না। আমি এখন সরাসরি চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টের আমাদের মূল আলোচনা নিয়ে। আর অপেক্ষা না করে সবাই একটু ডিপলি আমার কথাগুলো শোনার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এখন প্রথমেই আমি আলোচনা করব যে অ্যাসাইনমেন্টের জন্য আমাদের কি কি জিনিস ফলো করতে হবে, আমার কি কি উপকরণ লাগবে। প্রথমে আমাদের কি কি লাগবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমেই আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমার অ্যাসাইনমেন্ট করতে গেলে আমাকে মাস্ট বি প্রথমে কি নিতে হবে, আমাকে প্রথমে নিতে হবে আমাকে একটা কি পেজ, অর্থাৎ এ ফোর পেজ। তারপর নাম্বার 2, তারপর আমার লাগবে হচ্ছে কি বলে পেন অবশ্যই সেটা ব্ল্যাক কালার হতে হবে, এবং পিন পয়েন্ট ব্ল্যাক কালার। আর তৃতীয়ত আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার কাছে পেন্সিল যদি থাকে তাহলে ভালো হয়, পেন্সিলটাও থাকলে ভালো হয়, পেন্সিল। সবাই একটু নোট করে নাও, পেন্সিল। তারপর 4 নাম্বার আমার কাছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা স্কেল। এখন মোটামুটি আমাদের এই 4টা উপকরণ যদি হাতের কাছে থাকে, আমরা কিন্তু একটা অ্যাসাইনমেন্টের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে শুরু করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের অ্যাসাইনমেন্ট করার জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমত A4 পেজ লাগবে। A4 পেজটা আমি যদি তোমাদের দেখাই, এটা হচ্ছে A4 পেজ, অর্থাৎ তোমরা যদি কোনো দোকানে যাও, কোনো
দোকানে কাগজ কিনতে যাও, সেখানে গিয়ে শুধু বলবা যে ভাই আমার A4 পেজ লাগবে, তারা কিন্তু এই A4 পেজ বের করে দেবে। সো A4 পেজ আমরা নিয়ে একটা A4 পেজ নিয়েছি। এখন আমি A4 পেজ নিয়েছি, তারপর আমার কি লাগবে, আমার হচ্ছে কলম লাগবে, আমার কলম লাগবে। এখন অনেকেই কিন্তু তোমরা ইউজ করতে পারো, অনেকেই কিন্তু ইউজ করতে চাইবা এই ধরনের রেড পেন। সো এই রেড পেন কোনোভাবে নেওয়া যাবে না, এটা আমি রেখে দিলাম। তারপর অনেকে ইউজ করতে পারবা এরকম সাইন পেন ইউজ করতে চাচ্ছ বা চেষ্টা করবা, সাইন পেন ইউজ করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই পিন পয়েন্টটা ইউজ করতে হবে, অর্থাৎ যেটা কালো কালার এবং কালো রং লেখে সেই ব্ল্যাক কালারের একটা আমাকে কি করতে হবে, পেন সিলেক্টেড করতে হবে। তাহলে আমরা দুইটি উপকরণ কিন্তু নিয়েছি, একটা হচ্ছে A4 পেজ, তারপর একটা কলম। এখন আমার কাছে যেহেতু এই মুহূর্তে পেন্সিল নাই, আমি সে ধরে নিচ্ছি যে আমার কাছে এই একটা পেন্সিল রয়েছে, আমি পেন্সিলটাও নিয়ে নিলাম। তারপর আমাকে আরেকটা উপকরণ নিতে হবে, সেটা হচ্ছে একটা স্কেল আমাকে নিতে হবে। এই যে আমার একটা স্কেল আমি নিয়ে নিয়েছি। সো আমার চারটা যে উপকরণ দরকার ছিল, একটা A4 পেজ, একটা পেন, একটা পেন্সিল আর একটা স্কেল, আমি চারটা উপকরণ কিন্তু নিয়েছি। সো এর পরবর্তীতে আমাকে কি করতে হবে, এর পরবর্তী স্টেপটা আমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্টের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো আমাকে ভালোভাবে জানতে হবে, দেন আমি অ্যাসাইনমেন্ট লেখা শুরু করব। তাহলে আমার অ্যাসাইনমেন্ট কোনগুলো এবং অ্যাসাইনমেন্টের রুলস কোনগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। চলো সবাই একটু খাতায় লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। সবাই একটু যার যে কোশ্চেন আছে কোশ্চেনগুলো করো, আমি সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। মাঝামাঝি আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। আচ্ছা, আমাদের যে রুলসগুলো মেনে চলতে হবে অ্যাসাইনমেন্ট করার জন্য বা অ্যাসাইনমেন্ট লেখার জন্য, আমাদের যে সত্যগুলো মনে রাখতে হবে সেই সত্যগুলো সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহ করে নাও। আর এখন পর্যন্ত যদি তোমরা লাইভটি শেয়ার না করে থাকো তাহলে একটু শেয়ার করে দাও, আর একটু সময় নিয়ে সবাই একটু ডিপলি দেখার চেষ্টা করো। অ্যাসাইনমেন্ট রুলস নিয়ে এখন আমি আলোচনা করব। তার মানে এখনকার আমার টপিকটা যেটা, সেটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট রুলস নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট রুলস আমি এখন আলোচনা করছি অ্যাসাইনমেন্ট রুলস বা অ্যাসাইনমেন্ট করার নিয়মাবলী নিয়ে বা শর্তগুলো নিয়ে। আমাকে এক নম্বর যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে কাভার পেজে প্রিন্ট করা করবে, অর্থাৎ অনলাইনে দেখবা যে কাভার পেজ দেওয়া আছে, আমি প্রথমেই লিখতে হবে আমাকে কি কি ভাবতে হবে, প্রথমেই কাভার পেজ নিয়ে। অর্থাৎ আমাদের এক নম্বর শর্ত হচ্ছে কি, এক নম্বর শর্ত হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আমার কাভার পেজ লাগবে। আমার কি লাগবে, কাভার পেজ। এখন এই কাভার পেজ আমি কোথায় পাবো, আমি কি নিজে বানাবো না কোথা থেকে কালেক্ট করব? এই বিষয়টা হচ্ছে অনেক সময় তোমরা কিন্তু কনফিউশনে ফেস করছো, আমি জানি যে তোমরা ম্যাক্সিমাম এই কোশ্চেনটা আমাকে ইনবক্সে করেছো এবং আমাদের পোস্টগুলোতে বারবার করেছো। সেটা হচ্ছে যে ভাই আমি কাভার পেজটা কোথা থেকে পাবো বা কাভার পেজটা কি স্টাইলে করব। তোমরা জানো আজকে কিন্তু আমি কিছু নমুনা কাভার পেজের পোস্ট দিয়েছিলাম, সেখানে কাভার পেজে এত সুন্দর ডিজাইন করেছিল। সো তোমরা জানো যে ডিজাইনের জিনিসটা অনেক আকর্ষণীয়, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা, তোমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু এটা একটা অফিসিয়াল শিক্ষণীয় ব্যাপার, সেখানে অত ডিজাইনের প্রয়োজন নাই। যদি বেশি অতিরঞ্জিত করতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো এই বাড়তি কাজটা কেউ করবা না, আমি জাস্ট যেভাবে তোমাদের করতে বলছি তোমরা এইভাবে করো, ইনশাল্লাহ ভালো একটা নম্বর পাবা। আমার কি করতে হবে, কাভার পেজের জন্য তোমরা দেখবা অনলাইনে তোমরা যখন ঢুকবা, ওই অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে, শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে বা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে, ওখানে দেখবা যে অ্যাসাইনমেন্টের নিয়মাবলীর ভিতরে কাভার পেজের একটা কিন্তু কপি বা পিডিএফ দেওয়া আছে। ওই কাভার পেজের ওই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবা।
কিন্তু মনে রাখবা ওই কাভার পেজের কিন্তু সাইডে এই এক পাশে লেখা আছে কিন্তু কপি, অর্থাৎ এই কপি কিন্তু লেখা আছে। এই কপিটা তোমরা কি করবা, কম্পিউটারের ওই দোকানদারের কাছ থেকে এটাকে কি করবা, রিমুভ করে দিবা বা উঠায় নিবা। উঠায় নিয়ে এই যে পেজটা থাকবে এই পেজটা ডাউনলোড করে নিবা। তখন ওই পেজটা তুমি তোমার যে সাবজেক্টের জন্য করছো অ্যাসাইনমেন্ট সেই সাবজেক্টের কাভার পেজ হিসেবে ব্যবহার করতে পারবা। তার মানে আমরা 1 নাম্বার যে রুলসটা আমাদের সেটা হচ্ছে কাভার পেজ সম্পর্কে আমরা জানলাম। এজন্য তোমাদের মনে রাখতে হবে তোমাদের জয়টা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কাভার পেজ ইউজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি করতে হবে, আলাদা আলাদা কাভার পেজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, শিরোনাম যেটা থাকবে এই কাভার পেজের ভিতর শিরোনাম থাকবে। যখন এই কাভার পেজের ভিতর যখন শিরোনাম লিখতে যাবা তখন শিরোনামটা অবশ্যই তোমাদের বাংলায় লিখতে হবে। আমরা শিরোনাম কিসে লিখতে হবে, শিরোনামটাকে অবশ্যই কিসে লিখতে হবে, বাংলায় লিখতে হবে। আর শিরোনামটা আমরা কিসে লিখবো, তাহলে কাভার পেজের যেটা শিরোনাম লিখবো সেটা হচ্ছে বাংলায় লিখবো। এই শিরোনাম বাদে যে লেখাগুলো থাকবে সবগুলো তোমাকে কিসে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট রুলস এটা কিন্তু। তোমরা দেখো কাভার পেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা কপি ডাউনলোড করে নিতে হবে, তারপর ওখান থেকে কপি যে লেখাটা থাকবে ওটা রিমুভ করে নিতে হবে। দেন শিরোনামটা আমাদের শুধুমাত্র বাংলায় লিখতে হবে। শিরোনাম বাদে যে অপশনগুলো থাকবে, অর্থাৎ যে কোশ্চেনগুলো থাকবে বা যে ঘরগুলো থাকবে সেগুলো ইংলিশে ফিল আপ করতে হবে। আশা করি তোমরা 1 নাম্বার রুলসটা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাচ্ছি 2 নাম্বার রুলসে বা 2 নাম্বার যে কন্ডিশন আমাদের, সেই 2 নাম্বার কন্ডিশন সম্পর্কে আমি জানাবো। এখন এই 2 নাম্বার রুলসটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্টকে এ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি যখন লিখতে যাব সেই অ্যাসাইনমেন্টের আর ফুল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমি যদি বলি যে ফুল অ্যাসাইনমেন্ট আমরা যখন করতে যাব তখন আমাদের কি করতে হবে, এখানে A4 পেজের A4 পেজে 1 পৃষ্ঠায় আমাদের 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আমাদের এই অ্যাসাইনমেন্ট করতে গেলে যে আমরা A4 পেজটা নিয়েছি সেই A4 পেজের 1 পৃষ্ঠায় লিখতে হবে। অর্থাৎ এখানে দেখো তোমরা A4 পেজ, এটা হচ্ছে A4 পেজ, A4 পেজের 2টা পৃষ্ঠা থাকে। 1 নম্বর পৃষ্ঠা এটা, এই পাশেটা হচ্ছে 2 নম্বর পৃষ্ঠা। তার মানে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে অ্যাসাইনমেন্টের শুধুমাত্র 1 পৃষ্ঠায় লিখতে হবে। অর্থাৎ একটা পেজে যতটুকু ধরে সেটা হচ্ছে একটা পেজের জন্য। এই বাড়তি অংশ বা এই পেজের শেষে যে অংশ থাকবে সেটা এই পৃষ্ঠায় লেখা যাবে না, সেটা লিখতে হবে নতুন আর একটা পেজে। তার মানে আমরা কি লিখবো, এই পাশে লিখবো, এ পাশে আর লেখার দরকার নাই। তারপর আমরা নতুন আরেকটা পেজ নিয়ে সে বাকি অংশটা লিখবো। আশা করি তোমরা 2 নাম্বার রুলসটাও বুঝতে পেরেছো। একটু সময় চেয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, আমি সরি, একটু সমস্যার কারণে আমরা আমি চলে গেছিলাম। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে যে শিরোনাম বুঝতে পারছি না। শিরোনামের বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে নামটা সেটাই হচ্ছে শিরোনাম। অ্যাসাইনমেন্টের নামটাই হচ্ছে শিরোনাম। অ্যাসাইনমেন্টের নামটা হচ্ছে শিরোনাম। তার মানে অ্যাসাইনমেন্ট যে নামটা দেয়া থাকবে, অ্যাসাইনমেন্টের জন্য যে নামটা দেয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের শিরোনাম।
ওকে, তার মানে A4 পেজের এক পৃষ্ঠা লিখতে পারবো। তার মানে আমি তোমাদের বুঝাতে পারছি যে A4 পেজের শুধুমাত্র এক পেজে অর্থাৎ এক পৃষ্ঠা লিখতে হবে। এই পেজটা যখন আমার লেখা শেষ হবে তার মানে এই পেজটা বাদ, এই পেজ আর লেখা যাবে না। তার মানে আমার নতুন আরেকটা পেজ নিয়ে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এইভাবে তোমাদের পরপর পেজ নিয়ে লিখতে হবে। এখন আরেকটা বিষয়, এখানে মার্জিনের চারপাশে অর্থাৎ মার্জিনটা আমি আসলে কিভাবে দিব বা কিভাবে দেয়া দরকার। মার্জিন হবে চারপাশে অর্থাৎ পিকের মতো। এই মার্জিনের বিষয়টা নিয়ে তোমাদের বেশি কনফিউশন থাকে, আসলে আমি মার্জিন কিভাবে টানবো বা কিভাবে আমার টানা দরকার, এই বিষয়টা তোমরা কিন্তু অনেকেই অনেকভাবেই ফেস করো। সো এই বিষয়টা নিয়েও কিন্তু আমি তোমাদের বলার চেষ্টা করছি, অপেক্ষা করো। তোমাদের সব সমস্যার সমাধান ইনশাল্লাহ আজকে হবে, কেউ হারিয়ে যাও না, লাস্ট পর্যন্ত সবাই থাকো, ইনশাল্লাহ সব কিছু আমি জানা দিতে পারবো। আর হচ্ছে মার্জিনের বিষয় আমি তোমাদের একটু দাগায় দেখা দিচ্ছি যে আসলে মার্জিনটা আমরা কিভাবে টানবো বা কিভাবে ইউজ করব। ওকে, সবাই একটু দেখো এই মার্জিনের বিষয়টা দেখো। এখানে আমার কাছে একটা A4 পেজ আছে, এখানে আমার এই A4 পেজে আমি কিন্তু দুইটা অংশ দেখো, দুইটা মার্জিন কিন্তু ইউজ করছি। একটা হচ্ছে এই পাশে মার্জিন আর এই পাশে মার্জিন। তার মানে এখানে হচ্ছে আমার মার্জিন সংখ্যা কত, মার্জিন সংখ্যা হচ্ছে আমি যদি দাগাই তার মানে এখানে হচ্ছে 1 2। এখন আমরা যদি চারপাশে মার্জিন দিতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তখন এ পাশে একটা মার্জিন থাকবে, এ পাশে একটা মার্জিন থাকবে। একটু অপেক্ষা করো সবাই, আমি তোমাদের দাগিয়ে দেখাই, তার সাথে সেটাই মনে হয় বেটার হবে। সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করো। কেউ চলে যাবে না, কারণ তোমাদের জন্যই কিন্তু এত রাত্রে আমাদের এই পরিশ্রম। সো যারা অবহেলা করবা তারা ধরে নাও যে তোমরা নিজেদের ফাঁকি দিবা। আর যারা ভাবছো যে আমি নিজেই তো এমনিতেই অনলাইনে অ্যাভেলেবল অ্যাসাইনমেন্ট পাচ্ছি, তাহলে আমাকে আপনার ক্লাস করতে হবে কেন বা আপনার সঙ্গে থাকতে হবে কেন, এগুলো আমি তাদের উদ্দেশ্য বলবো যে কৃতিত্ব সেটাই যখন নিজে আমি নিজের কাজ করতে পারবো এবং দিন শেষে আমিও সফলতা বা সাকসেস হব, এটা হচ্ছে আমার কৃতিত্ব। কিন্তু আমি কারো জিনিস দেখে হুবহু কপি করে আমি যখন পরীক্ষা দেব, খুব ভালো মার্কস আসা তো দূরের কথা, নিজের কাছেই সবসময় গিলটি ফিল হবে যে আসলে আমি তো নিজের কাজ নিজে করি না, আমি তো অন্যের দেখে করলাম। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যখন চারপাশে যখন কি বলবো মার্জিন দিতে যাব, তখন স্ট্রাকচারটা হবে কি, এই চারপাশে মার্জিন থাকবে, শুধু মাঝের এই অংশটা ফাঁকা থাকবে, এখান থেকে তার মানে লেখা শুরু হবে। ওকে, এখন তোমরা এই কাজটা করতে পারো। আর একটা বিষয়, আর তোমরা যদি এই দুই পাশে মার্জিন ইউজ করো তাহলে কিন্তু সমস্যা নাই, যদি তোমাদের কলেজের স্যারেরা পারমিশন দেয় তাহলে তোমরা এই দুইটা মার্জিন ইউজ করতে পারবা। যদি কলেজের স্যার পারমিশন না দেয় তাহলে তোমাদের চারপাশে এইভাবে অর্থাৎ 4টা মার্জিন ইউজ করতে হবে। আশা করি তোমরা মার্জিন নিয়ে আর কোনো সমস্যা নাই। এখন আমরা জানবো 3 নাম্বার আমাদের যে রুলসটা নিয়ে, সেই রুলস নিয়ে আমি তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে কভার পেজের প্রথম পেজে উদ্দীপক সহ প্রশ্ন তুলবে। অর্থাৎ কভার পেজের আমাদের যে কভার পেজটা থাকবে সেই কভার পেজে কি করতে হবে, কভার পেজের পরে যে আমরা একটা পেজ নেব, আমি ধরি এটা হলো আমার কভার পেজ, এই পেজটা হচ্ছে আমার কভার পেজ, এবং কভার পেজের পরে দেখো আমি আরেকটা পেজ নিয়েছি। তাহলে এই পেজে আমাকে কি করতে হবে, এই কভার পেজের পরের পেজে আমাকে কি করতে হবে, পরের পেজে উদ্দীপক সহ, অনেকেই এই কোশ্চেনটা করেছো তোমরা, উদ্দীপক সহ প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ কভার পেজের এটা হচ্ছে যদি আমার কভার পেজ হয়, এরপরে যে পেজটা থাকবে সেই পেজে আমার কি করতে হবে, উদ্দীপক সহ প্রশ্নটা আগে লিখে নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের 4 নম্বর যে রুলসটা, আমরা 4 নম্বর রুলস সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে অনলি ব্ল্যাক পেন ইউজ করতে হবে। এখানে কি বললাম, অনলি ব্ল্যাক পেন ইউজ করতে হবে। আমি যখন উপকরণের কথা বলেছি তখন বলেছি যে রেড পেন ইউজ করা যাবে না, ব্লু পেন ইউজ করা যাবে না লেখার জন্য। সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, ব্ল্যাক পেন। যারা
অতি রঞ্জিত বা সাজানোর চেষ্টা করবা, তারা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ভুল করবা। এক্ষেত্রে কিন্তু নাম্বার বেশি পাওয়ার আশায় কিন্তু নাম্বার কিন্তু কমে যাবে। এই ভুলটা কেউ করবা না। এর জন্য তোমরা কি করবা, এরকম যে কালো কালারের যে বল পেন্ট রয়েছে বা পেনগুলো রয়েছে সেগুলো ইউজ করবা। ওকে, তার মানে আমাদের 4টা যে শর্ত ছিল বা অ্যাসাইনমেন্টের জন্য যে রুলসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা জানলাম। আর তোমরা জানো ব্লু পেন, রেড পেন এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য একদম নিষিদ্ধ। সো এগুলো নিয়ে বা এগুলো দ্বারা কখনোই কেউ লেখার চেষ্টা করবা না, ঠিক আছে? তবে যদি মার্জিন দেওয়ার জন্য কলেজের কর্তৃপক্ষ কিংবা কলেজের স্যার তোমাদের পারমিশন দেয় যে তোমরা ব্লু পেন ইউজ করো বা কালার পেন ইউজ করো, সেই ক্ষেত্রে মার্জিনের জন্য তোমরা ইউজ করতে পারো, কিন্তু মূল অ্যাসাইনমেন্ট লেখার সময় কেউ কখনো ইউজ করবা না কালার পেন। ওকে, আশা করি তোমরা তোমাদের সবগুলো কোশ্চেনের উত্তর পেয়েছো। এবং এর পরেও যদি তোমাদের আরও কিছু জানা থাকে দ্বিতীয় পেজ থেকে নর্মালি 1 নং, সেটা হচ্ছে আরেকটা বিষয়। আমি কি বললাম যে প্রথমে আমাদের কাভার পেজ থাকবে, কাভার পেজের পরের যে পেজটা থাকবে সেখানে আমরা কোশ্চেন সহ কি লিখবো, আমার উদ্দীপক সহ প্রশ্নটা লিখে রাখবো। তারপরে আরেকটা পেজ যখন আমি নেব সেখান থেকে আমি আমার কোশ্চেনের উত্তর শুরু করব। সেখানে আর কোশ্চেন লেখার দরকার নেই, সেখান থেকে আমি আমার কোশ্চেনের উত্তর লেখা শুরু করব। আর একটা বিষয় তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন উত্তর যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে যাওয়া সেই সাবজেক্টের 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করে তোমরা সিরিয়ালি মেইনটেইন করে কোশ্চেনগুলোর উত্তর লেখার চেষ্টা করবা। হয়তো তুমি 1 নাম্বার লিখছো, 1 নাম্বার লিখে 4 নাম্বার কোশ্চেনেও আনসার করতে গেছো, এই কাজটা কেউ করবা না। কারণ স্যাররা যখন তোমাদের অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করতে যাবে তখন কিন্তু উনি ধরেই নেবে যে তোমরা সিরিয়ালি অ্যাসাইনমেন্ট করছো। এই ক্ষেত্রে যদি তোমার মানে দেখছে যে 1 নাম্বার পর 2 নাম্বার নাই, 4 নাম্বারে গেছো, তখন হয়তোবা উনি কোশ্চেন দেখে জাজ না করেই তোমাকে হয়তো বা ভাববে যে কোশ্চেনের সাথে কোনো মিল নেই, এই জন্য কিন্তু মার্কস কেটে দেবে। এই ভুলটা তোমরা করবা না। এই জন্য কি করতে হবে, 1 2 3 এইভাবে সিরিয়াল মেনটেন করে তোমরা অ্যাসাইনমেন্টটা করবা। এক্ষেত্রে তোমাদের মার্কস পাওয়ার কিন্তু সম্ভাবনা সবচাইতে বেশি। আচ্ছা, এরপরেও যদি আরও তোমাদের কনফিউশন কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্ট বক্সে এসে করো। আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো একটু পর। আমি একটু সময় চেয়ে নিচ্ছি যাতে সবাই তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে পারো, এই জন্য একটু সময় দাও আমাকেও। আরেকটা বিষয়, যেহেতু অ্যাসাইনমেন্টগুলো বোর্ডে জমা যাবে বা বোর্ডে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নম্বরটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষই দেওয়ার সম্ভাবনা বেশি। সো ফাঁকিবাজি করার কেউ চেষ্টা করবা না। যদি ফাঁকিবাজি করার চেষ্টা করো তাহলে নিজের সঙ্গে নিজে কিন্তু নিজেকে ঠকানো হয়ে যাবে। আর তোমার যে স্বপ্ন তোমরা দেখছো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়বা, সেই স্বপ্নগুলো কিন্তু দেখবা যে জিপিএর কারণে কিন্তু ভঙ্গুর হতে পারে। আমি এই জন্য তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে বলছি যে পরবর্তীতে তোমরা যদি ভর্তি হতে যাও, যেখানেই যাও, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে যেখানেই পড়তে যাও, তোমার কিন্তু জিপিএটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ওই জিপিএ যদি তুমি ভালো করতে চাও তার আগে কিন্তু তোমার এই মার্কস কাউন্ট করতে হবে, অর্থাৎ মার্কসটা কিন্তু ক্যারি করতে হবে। তুমি যদি খারাপ মার্কস পাও তাহলে তোমার জিপিএ খারাপ আসবে, এমনটাই স্বাভাবিক। আর যদি অটো পাস দেয় তাহলে তো বুঝতেই পারছো যে অবস্থাটা কোথায়। সেই ক্ষেত্রে তোমরা মাথায় রাখো যে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরেই মূল্যায়ন করে কিন্তু তোমাদের এই পরবর্তীতে হয়তো বা জিপিএ কিন্তু দিয়ে দেবে। সো এক্ষেত্রে তোমরা অবশ্যই এই রুলসগুলো ফলো করার চেষ্টা করবা। আর একটা বিষয়, তোমরা যে যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে যাবা, প্রথমত যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা ভালোভাবে পড়ে নিবা, একবার বা 2বার, যখন যত খুশি পড়া দরকার পড়ে নিবা। পড়ে নেওয়ার পর তোমার কাছে যে সাজেশন কিংবা যে বোর্ড বই আছে কিংবা কোনো গাইড বই আছে সেগুলো থেকে কালেক্ট করে শুধুমাত্র ওই টপিক রিলেটেড যে কথাগুলো আছে যেগুলো তোমার জন্য প্রয়োজন, শুধু সেই অংশগুলো নিজের মতো করে সাজিয়ে লেখো, ইনশাল্লাহ একটা পারফেক্ট অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি জানি যে তোমরা ম্যাক্সিমাম অনলাইনে এসে খোঁজাখুঁজি করে অনলাইনের কপি তোমরা হুবহু লিখে উঠাই দিচ্ছ। এই ক্ষেত্রে একটা সমস্যা হবে কি, তুমি যা লিখছো তোমার ব্যাচের আরও যার ফ্রেন্ড আছে তারাও কিন্তু সেম এইভাবেই কিন্তু অ্যাসাইনমেন্ট
জমা দেবে। সেক্ষেত্রে যখন স্যারদের কাছে এই অ্যাসাইনমেন্টগুলো একই রকম লাগবে, সেক্ষেত্রে কিন্তু তারা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর কিন্তু কম বেশি করবে, এটাই স্বাভাবিক। এই জন্য তোমার যাতে তোমাকে স্যার কেন মার্কস বেশি দেবে, তোমাকে অন্য চাইতে কেন তোমাকে বেশি নম্বর দেবে, এই বিষয়টা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে তোমার অ্যাসাইনমেন্টের যে খাতাটা থাকবে সেটাকে কিন্তু অন্যদের চেয়ে একটু আলাদাভাবে লিখতে হবে। এই কাজটা তোমাকে নিজেই করতে হবে। সেটা হচ্ছে যে আমি যে বিষয়টা বললাম, যে কোশ্চেন যেটা দেয়া থাকবে সেটা একটু ভালোভাবে তোমরা পড়ে নাও। যেহেতু অনেক দিন ধরেই তোমরা পড়াশোনা থেকে একটু হলো বিচ্ছিন্ন, সো এই অল্প সময়ের ভিতর অ্যাসাইনমেন্ট করাটা যদিও টাফ, কিন্তু তারপর অসম্ভব কিছু না। কারণ তোমরা যদি 2-3 দিন একটু সময় দাও, একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ সুন্দরভাবে কিন্তু অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবা, যেটা তোমার পরবর্তীতে ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক কাজে লাগবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর অনেক সময় তোমরা কোশ্চেন করো যে ভাই অ্যাসাইনমেন্ট আমি যখন করব সেটা হচ্ছে কোথায় জমা দেব। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কিন্তু এই নোটিশেই দেওয়া আছে, তোমার কলেজে গিয়েই কিন্তু জমা দিতে হবে। যার যে কলেজ বা যে যারা এইচএসসি পরীক্ষার্থী তারা তার স্কুলে গিয়ে কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দেবে। ওকে, আচ্ছা, এই পর্যায়ে আমি তোমাদের কিছু কমেন্ট পড়বো। কমেন্টের রিপ্লাই আমি অনেকক্ষণ থেকে দিচ্ছি না, আমি এখন তোমাদের কিছু কমেন্ট দেখে তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করেনি তাদের আমি আবার রিকোয়েস্ট করছি, তোমরা তোমাদের টাইম লাইনে অ্যাটলিস্ট শেয়ার করে রাখো। আমার কথাগুলো তোমরা পরবর্তীতে যাতে আবার শুনতে পারো, এটা তোমাদের জন্য ভালো হবে। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকে মেনশন দিয়েছো বন্ধুদের, আবার অনেকেই দাও নাই। আমি তাদের বলবো যারা এখন পর্যন্ত মেনশন দাও না তারা মেনশন দিয়ে দাও। তোমার দ্বারা আরেকটা ফ্রেন্ডের যদি উপকার হয় তাহলে কিন্তু এর কি বলবো আমি, সবটা বা এর বেনিফিটটা কিন্তু তুমি নিজেও পাবা। সো এই কাজটাকেও মিস করবা না, নিজেরা একটু কাজে লাগাও। আমি এখন তোমাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করব। তাহমিনা রহমান বলেছেন, ভাইয়া কভার পেজের ইনফরমেশনগুলো ক্যাপিটাল লেটারে কি লিখবো? আসলে ক্যাপিটাল লেটারের লেখার ওখানে কিন্তু যদি ক্যাপিটাল লেটারে তোমার লেখা লাগতো তাহলে কিন্তু ওখানে বলাই থাকতো যে ইউজ ক্যাপিটাল লেটার। যেহেতু এইখানে কোনো কিছুর উল্লেখ নাই এ ধরনের, সো ওখানে ক্যাপিটাল লেটারের লেখার দরকার নেই। শুধুমাত্র প্রথম যে লেটারটা লিখবা সেটা ক্যাপিটাল লেটারে লিখিও, তাহলেই হবে। তারপর এমডি জাহিদ বলেছেন, ভাইয়া একটা প্রশ্ন বিশ্লেষণ করলে ভালো হয়। যেহেতু আমার কাছে এখন প্রশ্ন নাই, আমি সেহেতু কোশ্চেনটা বিশ্লেষণ করতে পারছি না। সুমি আকান্ত বলেছেন যে ভাইয়া অ্যাসাইনমেন্টের খাতা কি বোর্ডে যাবে না কলেজে যাবে? এটা বেসিক্যালি তোমাকে অ্যাসাইনমেন্টটা কিন্তু কলেজে জমা দেবে। এখন কলেজ কর্তৃপক্ষের কাছে যদি নির্দেশ আসে যে তাদের অ্যাসাইনমেন্টটা বোর্ডে পাঠিয়ে দিতে হবে, সো তখন তারা বোর্ডে পাঠিয়ে দেবে। আর এমন যদি নির্দেশ আসে যে অ্যাসাইনমেন্ট খাতা তোমার নিজ কলেজের স্যাররাই মূল্যায়ন করবে, শুধু মার্কসটা বোর্ডে যাবে, এটাও কিন্তু হতে পারে। এই দুটো সিস্টেমই কিন্তু হতে পারে। আমি দেখতে পাচ্ছি অনেকে তোমরা কমেন্ট করেছো, যারা এখন পর্যন্ত কমেন্ট করোনি তারা তোমার মনের ভিতর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু করে ফেলো, আমি সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে সাবরিনা আফরোজ কান্থা বলেছেন যে ভাইয়া উদ্দীপক কি? আর প্রশ্ন যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে লেখা ওইটা, হ্যাঁ এখানে প্রশ্নে অ্যাসাইনমেন্টের অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটা থাকবে, অর্থাৎ যে অংশটা থাকবে যেখানে তোমার কোশ্চেন করে পড়ে, সেই অংশটাই হচ্ছে তোমার এখানে উদ্দীপক। তারপর এখানে বলেছে যে সাদা কুয়াশা বলেছে, ভাই কাভার পেজে কি শিরোনাম দেব, মূল খাতায় লেখার আগে কি শিরোনাম দেব? এখানে সে অনেক ভালো একটা কোশ্চেন করেছে। যখন তোমরা কাভার পেজে শিরোনামটা লিখে দিবা, এই শিরোনাম লেখার পর তোমাদের আর কোনো পেজে শিরোনাম লেখার প্রয়োজন নাই, কারণ তোমার ওই কাভার পেজটাই কিন্তু একটা সাবজেক্টের কিন্তু অ্যাসাইনমেন্ট। সো প্রত্যেক জায়গায় বা প্রতিটা পেজে তোমার শিরোনাম লেখার আর প্রয়োজন নাই, এই ভুলটা করার দরকার নাই। নাজিয়া আফরিন বলেছেন, উদ্দীপক না লিখলে কি প্রবলেম হবে? উদ্দীপক না লিখলে কোনো সমস্যা নাই, তবে
লেখাটাই বেটার, কারণ যখন তোমার স্যার বা যিনি মূল্যায়ন করতে যাবে ওনার কাছে কোশ্চেন হয়তো বা উনি খাতাটা মূল্যায়ন করার সময় কোশ্চেনটা নাও দেখতে পারে। এক্ষেত্রে যখন তোমার পেজেই খাতার ওই উদ্দীপকটা খুঁজে পাবে তখন কিন্তু ইজিলি উনি সব কিছু কিন্তু বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমার কোশ্চেনের যে আনসার করেছো তার মার্কস দিতে কিন্তু ওনার জন্য ইজি হবে। এক্ষেত্রে তোমরা এই টেকনিকটা কাজে লাগাইতে পারো। সবাই কমেন্ট করো, আমি দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করছো আবার অনেকেই কমেন্ট করছো না। তারপর ফাহমিদা ইসলাম বলেছেন, ভাইয়া কাভার পেজের ইনফরমেশন কি ব্লক লেটারে লিখতে হবে? কাভার পেজের যে শিরোনামটা তোমরা লিখতে যাবা ওটা ব্লক লেটারে কিংবা ব্লক করে লেখার প্রয়োজন নাই। তোমরা যে কাজটা করতে পারো, হয়তো বা অন্য খাতার ভিতরে তোমরা যে স্টাইলে লিখছো তার চাইতে একটু বড় করে লিখতে পারো। তোমরা এই কাজটা করতে পারো, এর চাইতে বেশি কিছু করার দরকার নাই, কিংবা ওইখানে নকশা করারও দরকার নেই। তোমরা এই কাজটা মাথায় রাখবা যে অ্যাসাইনমেন্ট তোমরা করতে যাচ্ছ, এটা কিন্তু এক ধরনের পরীক্ষা। সো এখানে তোমাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইন করতে দেয়নি। কেউ ভুল করেও খাতার ভিতরে কোনো নকশা বা গ্রাফিক্স ডিজাইন করার চেষ্টা করবে না, কারণ এক্ষেত্রে দেখা যাবে যে তুমি তোমার দৃষ্টিতে ভালো লাগছে কিন্তু ওই স্যারের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্য নাও হতে পারে। এটা মাথায় রাখবা। সৌরভ খান বলেছেন, দুইটা অধ্যায়ে দুইটা শিরোনাম থাকলে কি একসাথে লিখতে হবে? দুইটা অধ্যায়ের যদি তোমার অ্যাসাইনমেন্টটা যদি মনে হয় একসঙ্গে জমা দিতে হয়, একটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট একসঙ্গে জমা দিতে হবে, সেই ক্ষেত্রে তুমি একটা কাভার পেজে কিন্তু দুইটা শিরোনাম ইউজ করতে পারো, সমস্যা নাই। যদি অ্যাসাইনমেন্টটা তোমার মানে পার্ট পার্ট করে যদি তুমি দিতে চাও, সেক্ষেত্রে প্রত্যেকটা জন্য আলাদা তোমার কিন্তু কাভার পেজ ইউজ করতে হবে, সেক্ষেত্রে আলাদাভাবে তুমি শিরোনাম ইউজ করতে পারবা, সমস্যা হবে না। সবার কোশ্চেন আমি চাচ্ছি, সবাই একটু কোশ্চেন করো, সবাই কোশ্চেন করো, তাহলে তোমাদের যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যা তোমাদের চলে যাবে। আর যদি তোমরাও যদি চুপ থাকো তাহলে কিন্তু কিচ্ছু জানতে পারবে না। সাবরিনা আফরোজ কান্থা আবার বলেছে যে ভাই মার্জিন 4 পাশে নয় 2 পাশে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে সাধারণত মার্জিন 2 পাশে দেয়া হয়, সাধারণত আমরা 1 আর 2 এই দুইটা পাশে আমরা কিন্তু মার্জিন ইউজ করি। কিন্তু তোমাদের কলেজের স্যার যদি তোমাদের বলে যে 4 পাশে মার্জিন ইউজ করতে হবে কিংবা 2 পাশে মার্জিন ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমাকে 2 পাশেই করতে হবে কিংবা 4 পাশে করতে হবে। কিন্তু উপর থেকে নির্দেশ বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশ আছে সেটা হচ্ছে 4 পাশে মার্জিন দেয়া। আর স্যাররা যদি মনে করেন যে শুধু 2টা মার্জিন ইউজ করতে হবে, তাহলে তোমরা 2টা মার্জিন ইউজ করতে পারো, সেটা তোমাদের কলেজের টিচারদের উপর ডিপেন্ড করবে। আশা করি তোমার উত্তরটা পেয়ে গেছো। এখানে দিয়াবা বলেছেন যে 30টা অ্যাসাইনমেন্টের 30টা কাভার হবে। 30টা অ্যাসাইনমেন্টের 30টা কাভার হবে, এই কোশ্চেনের উত্তর হচ্ছে তুমি যদি একটা কাভার দিয়ে যদি তুমি 2-3টা অ্যাসাইনমেন্ট দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে ওই কাভার পেজের উপরে ওই 2-3টাই শিরোনাম দিতে হবে। এই ক্ষেত্রে আলাদাভাবে তোমার কাভার পেজের প্রয়োজন নাই। কিন্তু তুমি যদি আলাদা আলাদাভাবে জমা দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা হতে পারে। সো আশা করি তোমরা চেষ্টা করবা একটা কাভার পেজের ভিতরে সবগুলো অংশ দেওয়ার জন্য, তাহলে সমস্যা হবে না। ফারজানা বলেছেন, আমার কমেন্ট পড়েন না কেন? এই তো আমি পড়লাম। অনেকে একটা বিষয় তোমরা এখন পর্যন্ত বুঝতে পারো না, কাভার পেজের শিরোনামটা। আমি বলছি যে কাভার পেজের শিরোনামটা হচ্ছে তোমাদের কোশ্চেনের ভিতর, অর্থাৎ কোশ্চেনের উপরে দেখবা যে যে বিষয়ে তুমি যে বিষয়ে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই বিষয়টা কিন্তু লেখা থাকবে, ওটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ওকে, আমরা যেটাকে বলি টাইটেল। প্রথমা অদ্বিতীয় বলেছেন, সবগুলো প্রশ্ন কি একবারে লিখে নেব না নাকি একটা প্রশ্ন একটা উত্তর? অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সে করেছে। এক্ষেত্রে তোমরা যে কাজটা করবা,
যে কোশ্চেনটার আনসার করবা সেই কোশ্চেনের উদ্দীপকটা আগে আগে লিখে তারপর কোশ্চেনগুলোর উত্তর করার চেষ্টা করবা, বা কোশ্চেনগুলো লিখে তারপর উত্তর করার চেষ্টা করবা। এইভাবে আগে প্রশ্ন তারপর উত্তর, এইভাবে প্রসেসিং পর্যায় পর্যায় করে তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। সুমনা বলেছেন উদ্দীপক যদি এক পেজে না জায়গায় হয় তাহলে কি পরের পেজে যাওয়া যাবে? অবশ্যই তোমার যে জায়গার প্রয়োজন সেই জায়গার যাইতে হবে, তবে মাথায় রাখতে হবে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে তোমাদের এটা যদি কাভার পেজ হয়, এই কাভার পেজের পরে যে অংশটা থাকবে এখান থেকে তোমার উদ্দীপক লিখবা। এই উদ্দীপক এই পেজে যদি বা এই পৃষ্ঠায় যদি লেখা শেষ হয়ে যায় তাহলে এই পৃষ্ঠায় আর লেখার প্রয়োজন নাই, তখন নতুন আরেকটা তোমাকে পেজ নিয়ে এখান থেকে আবার শুরু করতে হবে। অর্থাৎ একটা পেজের এক পৃষ্ঠায় শুধু লিখতে হবে, এইটা তোমরা মাথায় রাখবা। আমরা সাধারণত যেভাবে পরীক্ষা দেই সেই সিস্টেমে কিন্তু এটা লেখা যাবে না, একটু তোমরা টেকনিক্যালি সুন্দরভাবে মার্জিতভাবে একটু লেখার চেষ্টা করবা, যেহেতু এটা তোমরা অনেক বাসা থেকে অর্থাৎ বই খাতা তারপর হচ্ছে নোট দেখে দেখে লিখতে পাচ্ছ, সো একটু যত্ন সহকারে লেখার চেষ্টা করবা। আর এটাই কিন্তু তোমাদের পরবর্তীতে দেখো যে এইচএসসি পরীক্ষার পরিবর্তে কিন্তু এটা কাজে লাগবে, সো অবহেলা কেউ করিও না। তুর্না লস্কার লস্কার বলেছেন ভাইয়া কভার পেজের উপরে ডান পাশে এখানে যে কপি লেখা আছে অর্থাৎ কপি পেজ লেখা আছে ওটা কি ওইভাবে রাখবো? ওইটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে ওটা কিন্তু ওভাবে হুবহু রাখা যাবে না। তোমরা যে কাজটা করে নিবা ওই পেজটা আগে ডাউনলোড করে নিবা, নেওয়ার পর কম্পিউটারে যিনি থাকবেন দায়িত্ব বা যিনি কাজ করে দেবেন তোমার বা ডাউনলোড করে দেবেন ওনাকে বলে দিবা যে ভাই এই যে ডান পাশের যে কপি পেজ আছে এই পেজটা আমাকে একটু রিমুভ করে দেন বা ওই পেজটা একটু মিশিয়ে দেন, মানে সাদা পেজ আছে তাহলে সাদা দিয়েই সাদা কালার দিয়ে ওটা মিশিয়ে নিবা, নেওয়ার পর তারপর তুমি ওই পেজটা প্রিন্ট আউট করে নিবা। ওকে, আবার এমপি লিখন হাসান রাজ বলেছেন ভাইয়া অ্যাসাইনমেন্টের কাজটা তো হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম তাই না? হ্যাঁ অবশ্যই, অ্যাসাইনমেন্টের কাজটাই হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। আচ্ছা, ফয়সাল আহসান সজীব বলেছেন ভাইয়া সেলাই কিভাবে করব, স্টেপলার না অন্য কোনো উপায়ে? তোমরা যে কাজটা করতে পারো, যেহেতু আমাদের কাছে এখন স্টেপলাই সহজলভ্য, সেজন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি তোমাদের ভালোভাবে একটু দেখাই। তোমরা যদি যাদের স্টেপলার আছে তারা যদি ইচ্ছা করো এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এই কর্নারে শুধু সবগুলো পেজ একসঙ্গে করে এখানে কিন্তু একটা পিন আপ করে নিতে পারো। এক্ষেত্রে তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে একটু এক্সট্রা একটু পাতা মানে পেজ নিবা, সেটা হচ্ছে তোমার অন্য যে কোনো কালারের হতে পারে কিংবা সেম সাদা কালারও হতে পারে, এরকম একটা পেজ নিবা যেটা হচ্ছে এইভাবে উপরের অংশে রাখবা বা এইভাবে উপরের অংশে রাখবা। এটা ত্রিকোণাকৃতি নিলে ভালো হয়। নেওয়ার পর তারপর এর উপর একটা তোমার পিন আপ করে নেবা, সেক্ষেত্রে দেখবা যে এটা স্ট্রংলি এখানে কিন্তু পিন আপ হয়ে থাকবে। এটা একটা বিষয়। আর অনেকেই আমরা খাতা যেভাবে ইউজ করি সাধারণত পরীক্ষার খাতা যেভাবে থাকে সেই ক্ষেত্রে তোমরা এই পাশে এখানে একটা দুটো তিনটা পিন আপ করে নিতে পারো, যে যেভাবেই করো সমস্যা হবে না। আর অনেকে তোমরা যদি ইচ্ছা করো যে ভাই আমি পিন আপ করবো না আমি সেলাই করে দেবো, তাহলে তোমরা সেলাই করে দিতে পারো, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেলাইটা যেন অবশ্যই মার্জিত হয়, সেলাইটা আবার যেন নকশা মতো না হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই তারা আবারও শেয়ার করে নাও লাইভ ভিডিওটি, কারণ আমরা হয়তো বা এই ভিডিওটি আমাদের পেজে গ্রুপে হয়তো বা বেশিক্ষণ নাও রাখতে পারি, সেক্ষেত্রে তোমরা তোমাদের কাছে রাখার জন্য এটা শেয়ার করে রাখো, পরবর্তীতে তোমরা যেন ইচ্ছা মতো আবার দেখতে পারো। আর একটা বিষয় তোমরা বারবার আমি তোমাদের বলছি, অ্যাসাইনমেন্টটা নিজের মতো করে যত্ন সহকারে মেহনত করে লেখার চেষ্টা করো, কারণ
তুমি ধরে নাও তুমি একটা পরীক্ষায় অংশগ্রহণ করছো, এই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে অবশ্যই তোমাকে প্রস্তুতি নিয়েই কিন্তু করতে হবে। কিন্তু তোমরা যদি অনলাইনের উপর ডিপেন্ড করে থাকো, আর 10জন স্টুডেন্ট যেভাবে লেখছে তুমি যদি সেম টু সেম কপি করে লেখা জমা দাও, তাহলে কিন্তু পরীক্ষায় ওই ভালো ফলাফল কিংবা ভালো নম্বর আশা করাটা কিন্তু বোকামি হয়ে যাবে। এই জন্য নিজের ব্রেনটাকে কাজে লাগাও, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাও এবং নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করো। ইনশাল্লাহ সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং ভালো নাম্বার পাবা, এটা আমি বলতে পারবো। আমি আর কয়েকটা কোশ্চেন নেব। আচ্ছা, তাওসান ইবনে নূর আবার বলেছেন কোনো কোনো সাবজেক্টে 2 পার্ট আছে, আবার কোনো কোনো সাবজেক্টের 1 পার্ট আছে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে ওয়েবসাইটে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে তোমাদের যে নির্দেশিকা এবং যে নোটিশগুলো দেওয়া রয়েছে, যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, যে টপিকগুলো দেওয়া রয়েছে, শুধুমাত্র সেই টপিক এবং সেই সাবজেক্টের উপরেই কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। এমনটা কিন্তু না যে তুমি এইচএসসি ব্যাচে আসো, তুমি যদি মানবিকের হও, মানবিকের সব সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করতে বলছে, কিংবা বিজ্ঞান বিভাগের তুমি স্টুডেন্ট, তোমার সব সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করতে বলছে, কিংবা কমার্সের যারা বাণিজ্য বিভাগে তাদের সব সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করতে বলছে, বিষয়টা কিন্তু এমনটা না। তার মানে বিষয়টা হচ্ছে কি, শুধুমাত্র তোমাকে ওখান থেকে বোর্ড থেকে যে নির্দেশনাটা দিয়েছে, যে নোটিশটা দিয়েছে, যে সাবজেক্টগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট করতে বলছে, সেগুলো নিয়েই শুধু করতে হবে, সেই টপিকগুলো নিয়েই শুধু করতে হবে, বাড়তি কোনো কিছু লেখা যাবে না। ওকে, ফার্স্ট পার্ট কি সেকেন্ড পার্ট একসাথে করতে হবে? তোমরা হচ্ছে একটা কাজ করতে পারো, এটা কাজটা হচ্ছে এরকম যে ফার্স্ট পার্টের জন্য আলাদা কাভার ইউজ করলা, সেকেন্ড পার্টের জন্য আলাদা কাভার ইউজ করলা, অর্থাৎ দুটো পার্ট করে নিলা। এটা সবচেয়ে বেটার হয়, কারণ দুটো যেহেতু আলাদা আলাদা সাবজেক্ট একই কিন্তু আলাদা কিন্তু পার্ট। ঠিক আছে, এটা তোমরা পার্টটা করে নিতে পারো, সমস্যা হবে না। আর এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই, শেয়ার করে নাও। আর আমাদের লাইভের আমরা শেষের পর্যায়ে আছি, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আজ থেকে 2-3 মাস পরে তোমার জন্য কাজে লাগবে। সেই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করবো। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা পরীক্ষা দিতে আসবা, সেই প্রস্তুতিটা আসলে কখন নিবা বা কিভাবে নিবা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব একটু পর। তার আগে আমি আর কিছু কমেন্ট তোমাদের দেখে নেই। এখন পর্যন্ত যারা কমেন্ট করেছো সবাইকে ধন্যবাদ, এবং আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো সঠিকভাবে পেয়ে যাচ্ছ, এবং যারা উত্তর এখনো পাওনি তারা কোশ্চেনটা আরেকবার করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আরিয়ানা আরও বলেছেন অনেকে বুঝতে পারছে না কিভাবে অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে, তাই বোঝার সুবিধার্থে আপনি পৌরনীতির উত্তরপত্র লিখে যদি দয়া করে সেটি দেখান, যাতে সবাই উপকৃত হতে পারবে। খাতায় লেখাটা পোস্ট করুন প্লিজ ভাইয়া, 4বার কমেন্ট করো। আমি রিপ্লাই দিচ্ছি, আমি হয়তো বা আমার চোখে এটি আসেনি, এইমাত্র দেখলাম। আমি তোমাদের এখানে একটু নমুনা দেখাই, আমি বোর্ডে তোমাদের দেখাচ্ছি, সবাই একটু দেখো আসলে কিভাবে তোমরা শুরু করবে। আমি বুঝতে পারছি যে অনেকেই এখনো সমস্যা ফেস করতেছো তোমরা, যেহেতু সমস্যার কনফিউশন সলভ করার জন্য আজকের আমাদের এই লাইভ ক্লাসটি। সো এখানে কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ, সবাই একটু দেখো। ধরো এটা হচ্ছে আমার একটা A4 পেজ, আমি এটাকে সম্পূর্ণ এই বোর্ডটাকে ধরছি A4 পেজ। এখন আমি A4 পেজ থেকে কিভাবে শুরু করব, প্রথমেই আমি ধরি এটা হচ্ছে আমার কাভার পেজ। আমি প্রথমে কাজ করব কোথায়, আমার কাভার পেজে। এই কাভার পেজ এটা আমার, এই কাভার পেজে হয়তো অনেক অংশই আছে। এখানে প্রথমে হয়তো থাকতে পারে নেম, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর সাবজেক্ট। আমি জানি না যে এগুলো আছে কিনা এইভাবে, বাট আমি তোমাদের জাস্ট উদাহরণ হিসেবে এগুলো দেখাচ্ছি। নেম, রোল, সাবজেক্ট, তারপর হচ্ছে এই পাশে হয়তো বা থাকতে পারে টাইটেল আর শিরোনাম। আমরা শিরোনাম যেটাকে বলি সেটাকে বাংলা, ইংলিশ হচ্ছে কিন্তু টাইটেল, শিরোনাম, এইভাবে আছে। তারপর হচ্ছে এখানে আরও এক্সট্রা কিছু জিনিস থাকতে পারে, সেগুলো থাক। এখন কিভাবে তুমি কাভার পেজটাকে আগে ফিল আপ করবা, এই জন্য প্রথমে দেখতে হবে যে নামের অংশে যেগুলো রয়েছে বা এই শিরোনাম বাদে, এই টাইটেল বা শিরোনাম বাদে
যে অংশগুলো থাকবে, যে খালি ঘরগুলো থাকবে, সেগুলো তোমাদের মাস্ট বি ইংলিশে লিখতে হবে। কিসে লিখতে হবে? বাংলায় না লিখে ইংলিশে লিখতে হবে। আর একটা বিষয়, এখানে টাইটেলের যে বিষয়টা নিয়ে আমি বললাম, সেই টাইটেল বা শিরোনামটা শুধুমাত্র বাংলায় লিখতে হবে। টাইটেল বা শিরোনাম আমরা কিসে লিখবো? বাংলায় লিখবো। আর বাকি যে অংশগুলো থাকবে সবগুলো আমরা কিসে লিখবো? সবগুলো আমাদের লিখতে হবে কিসে? সবগুলো লিখতে হবে ইংলিশে। ওকে, তার মানে আমাদের মোটামুটি কভার পেজের যে কাজটা সেটা কমপ্লিট। ঠিক আছে। আর কভার পেজের যখন তোমরা অনলাইন কপি ডাউনলোড করবা, তখন হচ্ছে এই ডান সাইডে দেখবে যে কপি পেজ কিন্তু এরকম লেখা আছে। তুমি যখন একটা অনলাইন কপি ডাউনলোড করবা, তখন কিন্তু এখানে দেখবে যে কপি পেজ ডাউনলোড করা আছে। এখানে আমি কিন্তু আবার বলছি যে তোমরা যখন মূল অ্যাসাইনমেন্টটা জমা দিতে যাবা বা তোমার নিজের প্রয়োজনে যে অ্যাসাইনমেন্টটা ইউজ করবা, সেখানে কিন্তু কপি পেজ ইউজ করা যাবে না। যদি সেম টু সেম এই পেজটাই তুমি ইউজ করো, তখন ছাড়া মনে করবে যে তুমি এটা কারো কাছ থেকে কপি করে নিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছো। সো এই ভুলটা করা যাবে না। এজন্য কি করতে হবে? ওই কম্পিউটার দোকানের ওনার কাছ থেকে, যে ব্যক্তি থাকবেন ওনার কাছ থেকে এটা কি করতে হবে? মিশিয়ে নিতে হবে কিংবা রিমুভ করে নিতে হবে। অবশ্যই সেটা যেন সাদা হয়ে থাকে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কভার পেজের কাজ শেষ। এর পরবর্তী পেজে আমরা কিভাবে লেখা শুরু করব আমি সেটা এখন তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ বোর্ডটাই কিন্তু আমার, ধরে নাও A4 পেজ। এখন আমি হচ্ছে ধরো লিখছি, মানে কোন বিষয় নিয়ে? আমি ধরো ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি। আমরা কিসের ইংলিশ অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি? ইংলিশে। তার মানে আমাদের কভার পেজ কমপ্লিট। আমরা কভার পেজটা কমপ্লিট করতে পেরেছি। এখন এরপর যে আমরা পরবর্তীতে কি করব, কভার পেজ যেহেতু আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপকটা দেয়া থাকবে, সে উদ্দীপক যদি থাকে আমাকে উদ্দীপকটা লিখতে হবে এখানে। প্রথমে আমি ওই পেজে উদ্দীপকটা লিখে নিলাম। উদ্দীপকটা লেখার পর আমার হচ্ছে কোশ্চেন আছে, হয়তো ক নাম্বার কোশ্চেন আছে, ক নাম্বার, তারপর খ নাম্বার, এইভাবে গ নাম্বার। তার মানে আমার এইভাবে কোশ্চেন সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, মানে 1 নাম্বার কোশ্চেনে ক খ গ এভাবে দেওয়া আছে। তার মানে একটা পেজে আমার এটা লেখা শেষ। তার মানে এটা হচ্ছে পেজ নাম্বার কত? পেজ নাম্বার 1। এখন এই পেজের হচ্ছে পৃষ্ঠা 2টা, 1 নাম্বার পৃষ্ঠা, আবার পরে আর একটা পৃষ্ঠা রয়েছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠা, আর এটা হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠা। তার মানে দেখো এখানে এটা হচ্ছে আমার 1 নাম্বার পৃষ্ঠা, একটা পেজ। এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে 2টা পৃষ্ঠা নিয়ে একটা পেজ। 1 নাম্বার পৃষ্ঠা, এই 1 নাম্বার পৃষ্ঠা, আর হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠা। এই 1 নাম্বার পৃষ্ঠায় আমার লেখা শেষ হওয়ার পর আমি কিন্তু আর 2 নাম্বার পেজে কিন্তু লিখবো না। 2 নাম্বার পৃষ্ঠায় কিন্তু লিখবো না। আমার 2 নাম্বার পৃষ্ঠা না লিখে কি করতে হবে? আমাকে নতুন আরেকটা পেজ নিতে হবে। সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এখানে নিচে 1 নাম্বার পেজ লিখতে পারো, এরকম ছোট্ট করে একটা লিখতে পারো, উপরে এক সাইড কর্নারে 1 নাম্বার পেজ, আবার পরের যে পেজ নিবা এখানে 2 নাম্বার পেজ। অর্থাৎ আমার লেখা হবে শুধু এই পাতায়। তার মানে আমি লিখবো কোথায়? এই পাতায়, পরের পেজের এই পাতায়, তারপর আবার যদি নতুন পেজ নিই আবার এই পাতায়। তার মানে আমার এই পেজের অপর পৃষ্ঠায় লেখার প্রয়োজন নাই বা লেখা যাবে না। ঠিক আছে। আশা করি তোমরা এই সিকোয়েন্সটা বুঝেছো। আর একটা বিষয় তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যখন এই কোশ্চেন লেখার পর, ধরো আমি গ নাম্বারে আনসার করতে যাচ্ছি, আনসার করার পর আমার এখানে কিছু অংশ বাকি আছে, তখন আমি কি করব? আমি কি এই পেজেরই পরের পৃষ্ঠা যাব? না, এই পেজের পরের পৃষ্ঠায় যাওয়া যাবে না। তুমি আবার নতুনভাবে যে পেজটা নিয়ে এসো, যে পেজ নিয়ে এসো 2 নাম্বার পেজ, সেই পেজ থেকে আবার শুরু করবা। এই কাজটা তোমরা করবা অবশ্যই, এই কাজটা ভুল করা যাবে না। আশা করি তোমরা প্রথমের যে পেজের লেখা সেটা বুঝতে পারছো। এখন 1 নাম্বার আমার কোশ্চেন লেখা শেষ, আমি তারপর 2 নাম্বার কোশ্চেন কিভাবে শুরু করব? 2 নাম্বার কোশ্চেন সেম ভাবে শুরু করবা। এই প্রথম যেভাবে স্টাইলটা আমরা ফলো করলাম, সেম টু সেম আমরা 2 নাম্বার কোশ্চেনের উত্তর প্রদান করতে যাব, সেম টু সেম ফলো করব। ওকে। তার মানে 3 নাম্বার বা 4 নাম্বার এইভাবে যে সিকোয়েন্সটা থাকবে 1 2 3, বা তোমাদের অ্যাসাইনমেন্টের যেভাবে উল্লেখ করা আছে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট, 2 নাম্বার, 3 নাম্বার বা 4 নাম্বার কোশ্চেন, এরকম যেভাবে উল্লেখ করা থাকবে সেই সিরিয়াল মেনটেন করে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবা, যাতে তাহলে তোমাদের আর সমস্যা হবে না। আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট লেখার ওয়েটা শিখে গেছো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই উত্তরগুলো আমাদের বলে দিলেই তো হয়ে যায়। তোমরা জানো অনলাইনে কিন্তু অনেক আমাদের এই গ্রুপেই কিন্তু আমরা আজকে জানো সর্বোচ্চ হয়তো বা তোমাদের হেল্প করার জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেল, তোমাদের নূর ভাইয়া, তারপর আসাদুজ্জামান নূর ভাইয়া, তারপর রনি ভাইয়া, তারপর রাশেদ ভাইয়া কিন্তু অলরেডি
অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তারা কিন্তু পোস্ট করেছে। এগুলো তোমাদের শুধুমাত্র সুবিধার্থে। সো এই সুবিধাগুলো তোমরা যদি ফলো করতে পারো, কিন্তু আমি অবশ্যই তোমাদের বলবো যে এই অ্যাসাইনমেন্টগুলো শুধুমাত্র তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। তার মানে তোমাদের এমনটা না যে এগুলোতে হুবহু কপি করে তোমাদের লিখতে বলা হয়েছে। এই কাজটা তোমরা করবা না কেউ, কারণ যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে তোমরা এগুলো নিজেরা একটু এডিট করে নিজের মতো করে কোন জায়গাটায় ভালো দেওয়া হতে পারে, কোন জায়গাটায় একটু অংশ বাদ দিতে হবে বা অংশ জোড়া দিতে হবে, দিয়ে এডিট করে সুন্দরভাবে গুছিয়ে লিখবা। কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে অ্যাসাইনমেন্টগুলো হয়তো বা পোস্ট করছি এগুলো হয়তো আমরা দীর্ঘ সময় নিয়ে লিখছি না, কিংবা দীর্ঘ সময়ভাবে ওইভাবে দেখছি না। আমরা জাস্ট তোমাদের একটু হেল্প করার জন্য, যাতে এই কোশ্চেনের উত্তরটা এইভাবে শুরু করতে হবে এভাবে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ইট। এই জন্য তোমরা যে কাজটা করবা যে হুবহু কপি না করে নিজে একটু পড়াশোনা করে 2-1 ঘন্টা বা 3 ঘন্টা পড়লে কি এমন ক্ষতি হবে? সারাদিন ফোন টোন নিয়ে তো ঘুরে থাকো, বা সারাদিন ফোন চ্যাটিং করছো, 2-1 দিন না চ্যাটিং করলে কি হবে? কারণ এটা তোমার ফিউচারে তোমার জন্য ভালো হবে। ওকে, আশা করি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের যত ধরনের কোশ্চেন ছিল আমি সবগুলো কোশ্চেনের কনফিউশন দূর করতে পেরেছি। আর তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেইটা তোমরা করতে পারো, আমাকে পার্সোনালি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে ইনবক্সে নক করে জানাতে পারো, কিংবা আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারো। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদের সহযোগিতা করার জন্য। আর এখন পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ, কারণ তোমাদের জন্য স্পেশাল কিছু ম্যাটেরিয়ালস ওয়েট করছে, সেগুলো নিয়েই এখন আমি কথা বলবো। তারপর দেখি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ও আচ্ছা, রেজনা টুম্পা বলেছেন ভাইয়া সূচিপত্র কি লিখতে হবে? আসলে সূচিপত্র লেখার প্রয়োজন নাই, কারণ তো সূচিপত্রটা শুধুমাত্র তোমার সুবিধার্থে কিন্তু দেওয়া হয়েছে, যাতে তুমি ওইগুলো টপিক ধরে তুমি লিখতে পারো। এক্ষেত্রে কোশ্চেনের আনসার যখন করতে যাবো তখন সূচিপত্র লেখার দরকার নেই, শুধু কোশ্চেনটা লিখে দিলে ভালো হয়। আচ্ছা, আরেকজন বলেছেন আসমা পারভিন আপনি বলেছেন উপরে কিছু লিখতে হবে। উপরে কিচ্ছু লেখার দরকার নেই, তুমি যে কোশ্চেনের আনসার করবে শুধুমাত্র সেটা লিখতে হবে। সেটা অবশ্যই এই মার্জিনের উপরে লেখা যাবে না, মার্জিনের ভিতরে লিখতে হবে। তোমরা যে কোনো বিষয় লিখতে যাও না কেন সেটা মার্জিনের যেন বাইরে না যায়, শুধু মার্জিনের ভিতরে লিখতে হবে। এমডি মোর্শেদ আজম বলেছেন যে পরের পাতা লিখতে হলে কি পিটিও লিখতে হবে? আসলে পরের পেজে যদি তুমি লিখতে যাও পিটিও এটা যদি তুমি লেখো তাহলে এটার জন্য তোমার মার্কস দিবে না, কিংবা এর জন্য মার্কস কাটবে না। সো এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, এটা নিয়ে সমস্যা নাই। হাসনাত জামি বলেছেন ভাইয়া ক খ গ ঘ করে কোশ্চেন দেওয়া আছে, এক্ষেত্রে কি আমরা সব সময় যে সিরিয়াল কোশ্চেনের আনসার লিখি ওই রকমভাবে লিখবো? ক খ গ যেহেতু সিরিয়াল মেনটেন করে কোশ্চেনগুলো দেওয়া আছে, সো তোমরাও চেষ্টা করবা সিরিয়াল মেনটেন করে উত্তর করার জন্য। কারণ এখানে তোমাকে তো বেশি পরিশ্রম করতে হবে না, কারণ তোমার কাছে বই থাকবে, নোট থাকবে, বা অনলাইন কপি থাকবে। সো এটাকে তোমরা একটু সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে দেওয়ার চেষ্টা করবা। অনেকেই কিন্তু পরে লাইভে অংশগ্রহণ করে অনেক কোশ্চেন বলছে ভাই উভয় পেজে কি লেখা যাবে? আমি কিন্তু বারবার বললাম যে উভয় পেজে লেখা যাবে না, একটা পেজে একটা পৃষ্ঠা লিখতে হবে। নীলপরি লালপরি এটা আবার আমাকে বলেছেন যে একটা কোশ্চেন বারবার নয়, একটা কোশ্চেন একটা উত্তর, একটা কোশ্চেন উত্তর এভাবে লিখতে হবে কিনা। এটা কিন্তু আমি বলে দিয়েছি, ভিডিওটা আরেকবার দেখলে হয়তো জেনে যাবেন। কাজী মায়েশা বলেছেন ভাইয়া কোশ্চেন কোনটা ওইটা বুঝছি না। কোশ্চেন কোনটা ওইটা বুঝছে না, তাহলে অ্যাসাইনমেন্ট করবে কিভাবে? আচ্ছা, যারা বুঝছো না তারা একটু আমাকে ইনবক্সে নক দিও, আমি জানায় দেবো। আর আমাদের তোমরা জানো যে গ্রুপে কিন্তু হিউজ পরিমাণ পোস্ট দেওয়া আছে, তোমরা সেখান থেকে পোস্ট কিন্তু একটু একটু নেড়ে চেড়ে দেখে নিতে পারো, তাহলে পেয়ে যাবে। ঈশা জাহান বলেছেন ভাই একটা কোশ্চেন পুরোটা লিখে কি অ্যান্সার করবো? হ্যাঁ অবশ্যই, একটা কোশ্চেন পুরোটা লিখে তারপর আনসার করবা, এটাই বেটার হবে।
সাদিয়া হাসান অর্পিতা আবার কোশ্চেন করেছেন বলে যে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসঙ্গে পিন আপ করবো কিনা। আমি এক্ষেত্রে তোমাদের যেটা সাজেস্ট করেছি সেটা হচ্ছে যে বলছিলাম যে ফার্স্ট পেপারের জন্য অ্যাসাইনমেন্ট ফার্স্ট পেপারের জন্য আলাদা করে রাখবা, সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপার আলাদা করে রাখবা। কিন্তু ছাড়রা যদি বলে যে দুইটা মিলে একটা একসঙ্গে পিন আপ করে দাও, সেক্ষেত্রে তোমরা দুইটা একসঙ্গে অ্যাটাচ করে দিবা। এটা হচ্ছে কলেজে স্যাররা যেভাবে বলবে সেইভাবে ফলো করে। মোহাম্মদ শাওরিয়া যেমন বলেছেন, ভাইয়া যে বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখবো সেটা কি অ্যাসাইনমেন্ট পেপারে লিখবো নাকি কভার পেজে লিখবো? বিষয়টার নাম দিছি সেটা হবে। আর বিষয়টা অবশ্যই তোমাকে হচ্ছে কভার পেজে দেখবা যে ওখানে সাবজেক্টের অপশন আছে, সেই সাবজেক্টের জায়গায় তোমাকে ওইটা লিখতে হবে, আর সমস্যা নেই। আচ্ছা, যারা ভাইয়া পেজ নাম্বার কি দেবো? পেজ নাম্বার দিতে পারো, সমস্যা নেই। এগুলো হচ্ছে তোমার অপশনাল বিষয়, এগুলোর জন্য তোমার নাম্বার টাম্বার কাটা যাবে না, এগুলো ভয়ভীতির কিছু নাই, এই জন্য সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা কথা বলবো, আমি আশা করি তোমাদের মোটামুটি সব বিষয়ে আমি উত্তর দিতে পেরেছি। এবং তোমরা যদি ভর্তি পরীক্ষার বিষয় সম্পর্কে এবং যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারো, তাহলে অবশ্যই আমাদের এই গ্রুপটার সঙ্গে কানেক্টেড থাকো। আমরা সব সময় চেষ্টা করবো তোমাদের বেটার কিছু সাজেস্ট দেওয়ার জন্য। আরও একটা বিষয়, আমি এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে আলোচনাগুলো করেছি সেগুলো যা পরে অংশগ্রহণ করেছে লাইভে, তারা প্রথম থেকে আবার একবার দেখে নিও, তাহলে তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এখন আসি হচ্ছে আর কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তোমাদের ফিউচার কেরিয়ার কিভাবে ডেভেলপ করবা কিংবা পরবর্তীতে তোমরা কিসের জন্য পড়াশোনার প্রস্তুতি নিবা, সেই বিষয়গুলো কিন্তু জানা দরকার। শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের থাকলে হবে না, তোমাদের ফিউচারটা ডেভেলপ করার জন্য হলো নিজেকে কিন্তু এখন থেকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান, ওকে। আর এরপরও যদি তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা যে কোনো কোশ্চেন, এনি কোশ্চেন যদি থাকে, তোমরা সেটা আমাকে পার্সোনালি ইনবক্সে দিতে পারো। আর তোমরা চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার সঙ্গে অ্যাড থাকতে পারো। আমরা ভর্তি পরীক্ষা সহ এবং তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বা এসএসসির যে কোনো বিষয়ে সম্পর্কে আপডেট তথ্য সবার আগে কিন্তু আমরা আমাদের টাইম লাইন এবং আমাদের গ্রুপগুলোতে দিয়ে থাকি। এক্ষেত্রে তোমরা যদি আমাদের ফ্রেন্ড লিস্টে থাকো, আমরা কিন্তু যখনই যেটা পোস্ট করব নোটিফিকেশন তোমার কাছে ইজিলি চলে যাবে। এই জন্য তোমরা চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারো, আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো এবং সবার কোশ্চেন যদি থাকে ইনবক্সে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে ফিউচার প্ল্যান, এটা হচ্ছে আমাদের আউট অফ টপিক, অর্থাৎ অ্যাসাইনমেন্টের বাইরের আলোচনা। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের কাজে লাগবে। এখন হচ্ছে আমি আলোচনা করছি অ্যাসাইনমেন্ট বাদে ফিউচার প্ল্যান নিয়ে। তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা আমাদের হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কোশ্চেন থাকে, আমি কিন্তু বারবার বলছি, সেটা আমাকে পার্সোনাল ইনবক্সে তোমরা নক করতে পারো। এর জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, তোমাদের ইনবক্সে মেসেজটা দেখতে পারবো। এখন হচ্ছে ফিউচার প্ল্যান। আমি যে অ্যাসাইনমেন্ট জমা দেবো বা অ্যাসাইনমেন্ট নিয়ে এত লাফালাফি করছি বা অ্যাসাইনমেন্ট নিয়ে এতটা মানে টেনশন আছি, কিসের জন্য? আমার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে আমি যাতে এইচএসসি পরীক্ষায় একটা ভালো জিপিএ পাই। তার মানে কি, কিসের জন্য আমরা অ্যাসাইনমেন্ট করছি? এই অ্যাসাইনমেন্টের জন্য কিসের জন্য? আমরা জিপিএ, অর্থাৎ আমার এইচএসসি পরীক্ষায় যেন আমার জিপিএ ভালো হয়। কিসের জন্য আমরা অ্যাসাইনমেন্ট করছি? জিপিএ, অর্থাৎ আমাদের রেজাল্টের জন্য। আমরা অ্যাসাইনমেন্ট করছি কিসের জন্য? জিপিএ ভালো হওয়ার জন্য বা আমাদের নাম্বার ভালো পাওয়ার জন্য। এখন যদি আমি বলি যে এই নাম্বারটা আমার কেন দরকার বা এই জিপিএটা আমার কেন দরকার, অবশ্যই দরকার। আমি যখন পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাব কিংবা কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাব কিংবা অনেকেই বাইরের দেশে গিয়ে অনার্স করতে চাও বা গ্র্যাজুয়েশন করতে চাও, তাদের জন্য এই জিপিএটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তারপর আমার কি হবে? জিপিএ থেকে আমাকে কি করতে হবে? আমি জিপিএ যেভাবে হোক অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে কিংবা ওয়ার্ড পাশে রেজাল্ট নিয়ে আমি জিপিএ হাতে পেয়েছি। এখন এই জিপিএ নিয়ে আমি কি করব? খাবো, ধোবো, রাখবো? এই জিপিএ নিয়ে আমাকে করতে হবে কি, হয়তো আমাকে অনার্স করার জন্য কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আর অনেকের স্বপ্ন আছে মেডিকেলে ভর্তি হবে, অনেকের স্বপ্ন আছে অনেকের
ফিউচার প্ল্যান, আমি কিন্তু এগুলো ফিউচার প্ল্যান নিয়ে বলছি। অনেকের স্বপ্ন আছে কোথায় ভর্তি হবে, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, চুয়েট এগুলোতে ভর্তি হবে। অনেকের স্বপ্ন আছে ঢাবি, রাবি, জাবি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এগুলোতে পড়ার স্বপ্ন আছে। যার যে স্বপ্নটাই আছে সেই স্বপ্নটাকে আমাদের ফিল আপ করার জন্য কি করতে হবে, প্রথমত আমাদের লাগবে হচ্ছে জিপিএ। তারপর এই জিপিএ থেকে আমি পরবর্তীতে কি করব, অ্যাপ্লাই করব বিভিন্ন ইউনিভার্সিটিতে। তোমরা জানো যে এই জিপিএর উপর, এই জিপিএ যদি তোমার কম থাকে তুমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ জিপিএ তুমি প্রাথমিক অবস্থায় পরীক্ষাই দিতে পারবে না। আর পরীক্ষাতে তুমি অংশগ্রহণ করতে না পারো, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ যদি করতেই না পারো, তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। তার মানে তোমাকে অবশ্যই জিপিএটা ভালো রাখতে হবে এবং জিপিএ ভালো করতে হবে। জিপিএটা যখন তোমার ভালো হবে, তারপরে তুমি কি করতে পারবা, যে কোনো ইউনিভার্সিটিতে এমনিতে অ্যাপ্লাই করতে পারবা। আর অ্যাপ্লাই করলেই কি হবে, চান্স পাওয়ার জন্য তো তোমার একটা প্রস্তুতি থাকতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুধু থাকলে হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ তোমরা জানো যে এইচএসসি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবা ধরো 10 থেকে 12 লাখ, আর যদি পরীক্ষা না হয় তাহলে তোমরা দেখবা যে এই 10 থেকে 12 লাখই কিন্তু তোমরা অটো পাস করবা, বা অ্যাসাইনমেন্ট থেকে মূল্যায়ন করে তোমাদের কিন্তু জিপিএ দিয়ে দেবে, সে দিয়ে দেবে। এখন এই জিপিএ পাওয়ার পর তোমরা কি করবা, এই জিপিএ নিয়ে তোমাদেরকে পরবর্তীতে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে হবে, কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে হবে ইত্যাদি। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, এখন আমাদের অ্যাপ্লাই করার আগে অবশ্যই জিপিএটা লাগবে। এখন অ্যাসাইনমেন্ট এগুলো আমরা ভালো করে জিপিএ একটা ভালো সারও জিপিএ করলাম। এখন কি হলো, আমি হঠাৎ করে আমাদের অ্যাসাইনমেন্টে এগুলো রেজাল্ট দিয়ে দিল এবং অটোপাসও দিয়ে দিল, ধরো অটোপাস দিয়ে দিল। সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র সময় দিল 2 মাস কিংবা 2.5 মাস। আমি 3 মাস ধরলাম না, 2 মাস কিংবা 2.5 মাস তোমার ভর্তি পরীক্ষার জন্য সময় দিল। এখন আমি তোমাদের অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে এখন পর্যন্ত লকডাউনের ভিতর তোমরা মনে হয় না যে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিছো বা ভালোভাবে পড়াশোনা করছো, মনে হয় না। অনেকে হয়তো তোমরা লিজেন্ড থাকতে পারো যারা এক্সট্রাভাবে পড়াশোনা এখন থেকে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, এটা রেয়ার কিছু সংখ্যক। কিন্তু ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 80% তোমরা ভর্তি পরীক্ষার সম্পর্কে উদাসীন, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট নিয়ে উদাসীন। অ্যাডমিশন টেস্ট নিয়ে উদাসীন অর্থাৎ তোমরা অ্যাডমিশন টেস্টটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করছো না। এখন তোমরা ভাবছো এসএসসিতে আসি, এখন কেন অ্যাডমিশন টেস্ট নিয়ে পারবো? ভাই, সময় গেলে তোমার আর এই ভাবার সময় আসবে না। সো এখনই সময় তোমাকে নিজের জন্য পারফেক্টলি প্রস্তুত করা। তোমরা একটা জিনিস দেখো, 10 থেকে 12 লাখ পরীক্ষার্থী যখন তোমরা অংশগ্রহণ করতে যাবা ভর্তি পরীক্ষায়, তখন সেখানে ইউনিভার্সিটিতে একটা করে ইউনিভার্সিটিতে সিট সংখ্যা মাত্র 10 থেকে 12,000 কিংবা 5 থেকে 7,000, কিন্তু সেখানে পরীক্ষা দেবে লাখ লাখ, অর্থাৎ 4 থেকে 5 লাখ বা 6 লাখ পরীক্ষার্থী। অর্থাৎ একটা করে সিটের জন্য একটা করে ইউনিভার্সিটি, তোমরা পাবলিক ইউনিভার্সিটির একটা সিটের জন্য পরীক্ষা দেয় 50 জন প্লাস, কোনো কোনো ইউনিভার্সিটিতে 65-70 পর্যন্ত চলে যায়। শুধুমাত্র একটা সিট, পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট পাওয়ার জন্য পরীক্ষা দেয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার সময় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটা সিটের জন্য পরীক্ষা দেয় 50 জনের ঊর্ধ্বে, অর্থাৎ 60 জন 65 জন। সেই ক্ষেত্রে এতগুলো মানুষকে ফালাইয়া দিয়ে, দূরে সরে দিয়ে তোমাকে একটা সিট মানে কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। সেটা বিশ্ববিদ্যালয়ের সিট হোক কিংবা মেডিকেলের সিট হোক কিংবা বুয়েটের সিট হোক বা ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটির সিট হোক, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এতগুলো মানে স্টুডেন্টের ভিতর থেকে তোমাকে কিন্তু একটা সিট নিতে হবে। এখন তুমি যদি তোমার পড়াশোনার এই হালচাল রাখো বা যেভাবে তুমি পড়াশোনা করছো, তোমরা একটু বুকে হাত দিয়ে বলতে পারবা কেউ যে আমি ভাই খুব পড়াশোনা, ডেইলি আমি 5 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনা করছি, এমন কোনো প্রার্থী আছে, ব্যক্তি আছে? মনে হয় না। যদি থাকে সে, আমি বলবো সে লিজেন্ড, সে এখন থেকে সঠিক সময় সঠিক পদ্ধতি অবলম্বন করছে। কিন্তু যারা এখন পর্যন্ত এই যে পুরো সিচুয়েশন, অর্থাৎ পুরো অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ আজকের পরে তোমার ফিউচারে কি পজিশনে যাবা বা তোমার ফিউচারটাকে তুমি কিভাবে দেখতে চাও, তুমি চাইলেই এই ইন্টারমিডিয়েট পাস করে তুমি চাইলে একটা ডাক্তার হতে পারবা, তুমি চাইলে একটা ইঞ্জিনিয়ার হতে পারবা, কিন্তু চাইলেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবা। শুধুমাত্র নিজের ড্রিম থাকতে হবে, নিজের ফিউচার প্ল্যান থাকতে হবে। আর এই ফিউচার প্ল্যানটা যদি তোমার ভিতর না থাকে, সারাদিন পড়াশোনা করছো কিন্তু তোমার প্ল্যান নাই, কারণ প্ল্যানই ফিক্সড নাই, তখন কিন্তু তোমার সাকসেস বা সফলতা আসবে না। তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই
প্ল্যান অনুযায়ী বা তোমাকে গোল অনুযায়ী এগিয়ে যেতে হবে। এখন থেকে তোমরা ফিক্সড করো যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা নাকি ইঞ্জিনিয়ারিং পড়বা না মেডিকেলে পড়বা, সেইভাবে পড়াশোনা করো। আর এখন আমি বলবো, যেহেতু তোমাদের কোনো মানে প্যারা নাই, ক্লাস নাই, অনলাইনে কোনো ক্লাস নাই, অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্ট করে অ্যাসাইনমেন্ট জমা নেবে, তারপর আর তোমাদের পরীক্ষায় ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে কিনা কোনো নির্দিষ্টতা নাই। এখন এই সময়টাকে কিভাবে তুমি কাজে লাগাবা, মানে এই যে এই সময়, এই অলস সময়টাকে আমি, অনেকেই তোমরা বলতে চাচ্ছ যে এটা ভাই অলস সময়, আমাদের জন্য অনেক অলস সময়, এই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো। আমি তাদের উদ্দেশ্য বলবো, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, আজ থেকে পড়াশোনা শুরু করে দাও। ইনশাল্লাহ দিন শেষে তুমি কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারবা। তুমি এক সময় আমাদের মতো এরকম এসে তুমি কথা বলতে পারবা। এই স্বপ্নগুলোকে ধারণ করে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আর তোমরা জানো, আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমরা অলরেডি তোমাদের জন্য ফ্রি ক্লাস চালু করেছি এবং পেইড ক্লাসও চালু করেছি। যারা চাও যে আমি ভাই এখন থেকে একদম 100% ভাবে প্রস্তুতি শুরু করব, তারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের পেইড ব্যাচ ভর্তি চলছে এবং এই পেইড ব্যাচ সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই নোট দিবা, আমরা তোমাদের সব ইনফরমেশন দিয়ে দেবো। আর একটা বিষয়, যারা ফ্রি ক্লাস করতে চাও তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে ফলো করতে পারো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার ভর্তি পরীক্ষার সব ফ্রি ক্লাস করা যে একটা কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওটা আমাদের চ্যানেল। ওই লিঙ্কে তুমি ক্লিক করে ওখানে আমাদের এ পর্যন্ত যতগুলো প্রায় 20-30টার মতো ফ্রি লেকচার আমাদের বিভিন্ন স্যার বা ভাই দিয়েছেন, তাদের ক্লাসগুলো তোমরা এক নজরে করে নাও এবং সেগুলো নোট করে নিয়ে নিজে নিজে পড়াশোনা শুরু করো। আর এই পড়াশোনাকে আরও ঝালিয়ে নিতে চাইলে তোমরা রেগুলার পরীক্ষায় অংশগ্রহণ করো আর সেই পরীক্ষাগুলো কাজে লাগাও। আর তোমরা জানো যে ভর্তি পরীক্ষার জন্য বই একটা মেইন ফ্যাক্ট, মানে ভর্তি পরীক্ষায় মানে আমি যা বোর্ড বই পড়ছি, এই বোর্ড বইটা কি আমার এনাফ? নন এভার। এই বোর্ড বইটার পাশাপাশি তোমাকে কিছু সহায়ক বইয়ের প্রয়োজন পড়ে। যারা গুচ্ছ পরীক্ষার জন্য গুচ্ছ পদ্ধতি পরীক্ষা দিবা তারা গুচ্ছ চ্যানেল বইটা কিনে নিতে পারো, এগুলো পরে তোমাদের যদি লাগে আমরা হেল্প করব। তারপর আইসিটির জন্য আইসিটি চ্যানেল লাগবে। তারপর শুধুমাত্র রাজশাহীতে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা তাদের জন্য রাবি চ্যালেঞ্জ বই আছে, সমস্যা নাই। সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের পাশে আছি এবং তোমরা চাইলে যে কোনো বিষয়ে যে কোনো হেল্প কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারো। আমরা কিন্তু অলওয়েজ তোমাদের জন্য প্রস্তুত। কিন্তু দিন শেষে তোমাকে কি হতে হবে? সফল হতে হবে, একটা পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা মেডিকেলে কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। তবে আমাদের এই পরিশ্রম, এত কথা বলার সার্থকতা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা এখন পর্যন্ত আমার ফ্রেন্ড লিস্টে আমার সঙ্গে অ্যাড হওনি তারা আমাকে রিকোয়েস্ট দিয়ে নাও এবং আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে নাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মারুফ হাসান মিলু এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।